জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। 5 মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে 2টো মামলা জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তি করা নিয়ে, বাকি 3টি মানহানির অভিযোগের। মঙ্গলবার সকালে মহানগর মুখ্য হাকিম মাহবুব আলম ও তোফাজ্জল হোসেন আলাদা আদালতে 5টির মামলায় শুনানি শেষে খালাসের আদেশ দেওয়া হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা করেন জননেত্রী পরিষদের নেতা এবি সিদ্দিকী। কিন্তু আজ শুনানির তারিখ থাকলেও আদালতে বাদী পক্ষের কেউ হাজির হননি। আইনজীবী জানান, 4 বছর আগের মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পান বিএনপি চেয়ারপারসন। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়িক নেতারা। সকাল 10:30টায় ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। বৈঠক থেকে বের হয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান বর্তমান সরকারের প্রতি ব্যবসায়ীদের সমর্থনের কথা জানান। সেই সাথে বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভের ব্যাপারে ব্যবসায়ীদের উদ্বেগের কথাও জানান তারা। শিল্প কারখানার উৎপাদন ঠিক রাখতে দাবি জানান নিরাপত্তা নিশ্চিতের। এটা কিন্তু আমার কোনো শ্রমিক না, এটা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। আমরা বলছি পুলিশকেই করতে হবে, এটা পুলিশেরই কাজ, ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ। তারপরে এদেরকে সাহায্য করার জন্য কোনো বিশেষ সময়ে বিজিবি, আর্মি বিশেষ সময়ের জন্য আসে, এটা তো ওদের ফাংশন না। তো কিন্তু পুলিশ, ওই র্যাব, এদেরকে অবশ্যই রিঅর্গানাইজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করছেন বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ। এসব বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, বৈঠকে কোন কোন সম্পাদক যোগ দিয়েছেন, বৈঠক কতক্ষণ চলতে পারে জানাবেন। অ্যানি, যেই অফিসিয়াল আসলে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে বৈঠক ঠিক 11:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত হওয়ার কথা। তবে বৈঠকের অনেক আগেই কিন্তু প্রায় আধা ঘন্টা আগেই কিন্তু যে সম্পাদক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি যে এখানে নুরুল কবির সহ আরও অনেক সম্পাদকরা কিন্তু এখানে এসেছেন। এখানে যুগান্তরের সাইফুল এসেছেন, এছাড়াও অন্যান্য যে সম্পাদকরা আছেন তারা কিন্তু এসেছেন। বেশিরভাগ আমরা দেখেছি যে পত্রিকার যে সম্পাদকরা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু ভিতরে ঢুকেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এর আগে কিন্তু 10:30টায় 6 সদস্যের যে ব্যবসায়িক প্রতিনিধি দল আছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু পোশাক খাতের যে বিভিন্ন কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু শ্রমিকদের একটি আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের কিছু দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরছেন এবং যার কারণে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটাই কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং বৈঠক শেষে যখন বের হয়েছে তখন আইসিসির যে চেয়ারম্যান আছেন তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন যে তাদের যে কারখানাগুলো আছে এবং সেখানে যে শ্রমিকরা আন্দোলন করছে তার ফলে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, যার কারণে এই সরকারকে, যা অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদেরকে কিন্তু পুরোপুরি নিরাপত্তা দেওয়ার কথা তারা দাবি জানিয়েছেন। এবং একই সাথে তারা বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে তারা যে কোনো ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে গত 5ই আগস্টের আগে যে বিপ্লব হলো সেই বিপ্লবের সময় কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো প্রায় বেশিরভাগই কিন্তু পোশাক শিল্পের যে কারখানাগুলো সেগুলো কিন্তু বন্ধ ছিল, গার্মেন্টসগুলো বন্ধ ছিল। এবং একই সাথে যে কিছুদিন আগে যে বন্যা হলো, আকস্মিক বন্যা, সেই বন্যাতেও কিন্তু প্রায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এবং গত 1 মাস যাবৎ কিন্তু আমরা দেখছি যে যারা এই পোশাক খাতের সাথে যে সকল ব্যবসায়িক নেতারা জড়িত কিংবা সংগঠন যারা আছেন তারা কিন্তু রেগুলারই বিভিন্ন উপদেষ্টার সাথে এবং
প্রধান উপদেষ্টার সাথে কিন্তু একাধিকবার বৈঠক করেছেন এবং তারা কিন্তু বলেছেন যে তাদের যে নিরাপত্তা, কারখানার নিরাপত্তা, পোর্টের যে নিরাপত্তা, একই সাথে তাদের যে লোনগুলো রয়েছে, তারা যেই ক্ষতির মুখে পড়েছে সেই ক্ষতি উতরিয়ে যেতে যে লোনগুলো দরকার সেগুলো নিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার সাথে প্রায় একাধিকবার বৈঠক করেছে। এবং এই বৈঠক শেষে কিন্তু আজকে যিনি ব্যবসায়িক প্রতিনিধি হয়ে এসেছেন মাহবুবুর রহমান, তিনি আইসিসি চেয়ারম্যান, তিনি বলেছেন যে এই সরকারকে তারা সকল ধরনের সহযোগিতা তারা দিতে প্রস্তুত এবং তারা কিন্তু এই সহযোগিতা দেওয়ার পাশাপাশি কিন্তু তারা বলেছেন যে তাদের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো যেন পুষিয়ে নেওয়া যায়, সেই ব্যবস্থাও যেন করা যায়। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিলাম যে হয়তো আরও কয়েকজন অনেকেই কিন্তু যারা আছেন যে সকল সম্পাদক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বের হয়েছেন এবং অনেকেই কিন্তু চলে যাচ্ছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে সম্পাদকরা অনেকেই কিন্তু এখন বের হচ্ছেন এবং তারা কিন্তু চলে যাচ্ছেন এবং তারা হয়তোবা এর মাঝে গণমাধ্যমের সাথে হয়তোবা তারা কথা বলতে পারেন, তখনই হয়তোবা আমরা জানাতে পারবো যে তারা আসলে কি বিষয় আজকে এই প্রধান উপদেষ্টার সাথে তাদের বৈঠক হলো। এটা যেহেতু শিডিউল একটা প্রোগ্রাম ছিল, সেই শিডিউল প্রোগ্রাম কিন্তু 11:30 থেকে শুরু হয়েছে এবং ঠিক 1টা বাজে কিন্তু এই শিডিউল প্রোগ্রাম শেষ হওয়ার কথা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে গণমাধ্যম যারা সম্পাদক রয়েছেন, গণমাধ্যমের যারা সম্পাদক রয়েছেন তাদের সাথে কিন্তু এখনো পর্যন্ত আজকেই প্রথম আসলে বৈঠক করলেন, যে অফিসিয়ালি যে বৈঠক যেখানে গণমাধ্যম প্রেসকে আসলে জানানো হয়েছিল এই বিষয়টি কভার করার জন্য। এই আজকে যে গণমাধ্যমে কথাবার্তা হলো, কি বিষয়ে কথা হলো সেটি হয়তো তারা কিছুক্ষণ পরে আমাদেরকে জানাবেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে এই যে গণমাধ্যম যে কর্মী যে সম্পাদকরা আছেন তাদের সাথে কি বিষয়ে কথা হলো সেটি আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় বৈঠকে বসেছেন বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী সিল আহমেদ। দেখছেন এখন চারদিক। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করলেও তিনি সংসদের স্পিকার হিসেবে থাকবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আহসানুল করিম। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি বলেন, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর তার পদত্যাগের কোনো প্রয়োজনীয়তা ছিল না বলে। এখানে পদত্যাগের কিছু নাই, কারণ স্পিকারের পদ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট থাকবে। এখানে যেহেতু পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে, সুতরাং অনুচ্ছেদ 74(2) অনুযায়ী পদত্যাগ যেটা আছে সেটা রিডান্ডেন্ট, অপ্রয়োজনীয়। কিন্তু যখন পার্লামেন্ট একটা হবে, যে যারাই সরকারে আসুক না কেন, তো সেই পার্লামেন্টে তিনি প্রথমটা করবেন, তারপর স্পিকার হবেন, স্পিকার উইল টেক ওভার ইন দ্য নিউ সেশন। থেমে থেমে প্রায় 2.5 ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু সমান পানি পার হয়ে গন্তব্যে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জলাবদ্ধতার কারণ সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামীদের। ব্যবসায়ীদের ভোগান্তিও কম নয়, একদিকে ক্রেতা নেই, অন্যদিকে বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে পণ্য। মিরপুরের স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি এলে থমকে যায় জনজীবন, তার উপর রাস্তার খানাখন্দ তো আছে। অভিযোগ, জলাবদ্ধতা সমাধানের আশ্বাস নগরপিতাদের নির্বাচনী ইশতেহারে থাকলেও সুফল কখনোই দেখেনি রাজধানীবাসী। বৃষ্টি হলে এই পুরো এলাকার সমস্ত অলিগলি সহ সব ডুবে যায়। যে বেলায় একটু বৃষ্টি হয়, এই বেলায় কোমর পানি, আডু পানি, এই যে গান নষ্ট হয়ে আছে আমার। ব্যবসায়ীরা পুরো ধ্বংস হয়ে গেছে। 1 ঘন্টার বৃষ্টি দেখছেন তো পানির কি অবস্থা। মানুষজনের এত কষ্ট, দুর্ভোগ যা বলার মতো না। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। কাজে ফিরেছেন দেশের অধিকাংশ হাসপাতালের চিকিৎসকরা, কিন্তু এখনও নিরাপত্তার শঙ্কায় কাজে যোগ দেননি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। আর গতকাল জরুরি সেবা ছাড়া অন্য সেবা বন্ধ থাকায় আজ চাপ বেড়েছে বড় হাসপাতালগুলোতে। সেবা দিতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। ময়মনসিংহ মেডিকেলের সকাল থেকে জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগের সেবা স্বাভাবিক, কাজে ফিরেছেন চিকিৎসকরা। তবে এখনও
কর্মস্থলে যোগ দেননি ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি, কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করলে তবেই তারা কাজে যোগ দেবেন। সকাল 2 ঘন্টার কর্মবিরতির পর কাজে ফেরেন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তবে গতকাল জরুরি বিভাগ ছাড়া সেবাদান বন্ধ থাকায় আজ হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চাপ সামলাতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে প্রশাসনের আশ্বাসে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন চট্টগ্রামের চিকিৎসকরা। এতে স্বাভাবিক হয়েছে ইনডোর ও আউটডোরের সকল সেবা। তবে চিকিৎসকদের নিরাপত্তায় জরুরি বিভাগ ও বহির্বিভাগে আনসার মোতায়েন করা হয়েছে। আছে সেনাবাহিনী ও বিজিবির টহল। নোয়াখালীতে বন্যার পানি কমতে থাকায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে পানিবন্দী থাকায় বিভিন্ন স্থানে বাড়ছে নানা সংকট। বিশেষ করে পুকুর ও টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় বন্যা কবলিত এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়াও বন্যায় চর্মরোগ, ডায়রিয়া সহ বেড়েছে পানিবাহিত নানা রোগ। গত 24 ঘন্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে 305 জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়। একদিকে বাড়তি রোগীর চাপ, অন্যদিকে জনবল সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অবস্থায় হাসপাতালে দেখা দিয়েছে সালাইন ও ওষুধ সংকট। ভাঙা সড়ক আর খানাখন্দে ভরা মাগুরা পৌর বাস টার্মিনাল যেন হয়ে উঠেছে দুর্ভোগের আরেক নাম। যানবাহন আর ব্যবসার ক্ষতি মেনে নিয়ে বছরের পর বছর ঝুঁকি নিয়ে এই টার্মিনালটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বিভিন্ন পরিবহনের চালক ও কাউন্টার মালিকরা। তবে চরম ভোগান্তির শিকার হতে হয় এখানে আসা যাত্রীদের। একটু বৃষ্টিতেই ভোগান্তির মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। ময়লা আবর্জনা আর মশা মাছির উপদ্রবে এই এলাকা এড়িয়ে চলার চেষ্টা করেন অনেক যাত্রী। খানাখন্দে পড়ে দুর্ঘটনার শঙ্কায় টার্মিনালে ঢুকতে চায় না অনেক গাড়ি, যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন কাউন্টার মালিকরা। যশোরের সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সব ধরনের ফলে দাম বেড়েছে 20 থেকে 150 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি 150 টাকা বেড়ে প্রতি কেজি বেদানা বিক্রি হচ্ছে 530 টাকায়। ব্যবসায়ীদের দাবি, দেশের ডলারের মূল্যে বৃদ্ধি ও ফলের উপর শুল্ক বৃদ্ধির প্রভাব পড়েছে বিদেশি ফলের দামে। অন্যদিকে মৌসুমের শেষ হওয়ায় দাম বেড়েছে দেশি ফলের। এমন অবস্থায় কমেছে বেচাকেনা। সংশ্লিষ্টরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই সাথে ফল দাম বৃদ্ধির কারণে কমে গেছে ফল বিক্রি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য এখন কথা বলছেন ডেইলি স্টারের সম্পাদক। চলে যাচ্ছি সেখানে। দণ্ড দিয়েছিল এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই সুখবর প্রধান উপদেষ্টা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত আনন্দের খবর এবং এটা এবং আমি মনে করি এটা ইউনুস ভাইয়ের মতন আমাদের একজন নেতা না হলে এভাবে আন্তর্জাতিকভাবে এই জিনিসটা আসতো না। সো আমরা খুবই খুশি। আর আজকের আলোচনার ব্যাপারে আমরা সম্পাদকরা যারা একসঙ্গে হয়েছিলাম, আমরা প্রথমে এই প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে প্রফেসর ইউনুস এবং তার সরকারের যে কর্মকাণ্ড, আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক। তো সেখানে আমি একজন সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। আচ্ছা, আলোচনার মধ্যে একটা এসছে যে আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক। আমরা একটা বিভক্ত জাতি, বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমরা যেন একটা ঐক্য স্থাপন করতে পারি। আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, তারপরে আমরা বিভিন্ন যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, অ্যান্টি কারাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ইলেকশন কমিশন, এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং
নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান, এরকম একটা সংস্থা চাই। আমরা অ্যান্টি করাপশন কমিশন চাই যে সত্যিকার অর্থে দেশের যেসব দুর্নীতি আমাদের হয় তারা যেন স্বাধীনভাবে। বলেছি যে এই যে বিএসএস, বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে, এদেরকে সাহিত্য শাসন দেওয়া, তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। আমরা তারপরে আমরা এটা কিন্তু সবাই বলেছি, এটা না কোনো ঐক্যমতের কথা না, আমরা ওখানে যেটা তুলেছি সেটাই বলছি। মিডিয়া নিষ্পেষণের কালাকানুন রদ করার কথা। হ্যাঁ, মিডিয়া নিষ্পেষণের যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন ডেইলি স্টারের সম্পাদক। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন চারদিক। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এবার রাত দখল কর্মসূচি পালন করেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যোগ দেন সিনিয়র চিকিৎসক ও টলিউডের বহু শিল্পী। রাত 1টায় কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর মুখরিত হয়ে ওঠে আন্দোলনকারীদের উপস্থিতিতে। প্রতিবাদী গান ও পথনাটিকা, স্লোগানে আরও জোরালো হয় আন্দোলন। এর আগে স্থানীয় সময় সোমবার বিকেলে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার অভিযানে অংশ নেন জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডে গ্রেফতার করা হয় মেডিকেলের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও 4 জনকে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।